আমি মানুষের কাছে নিজেকে সেভাবে উপস্থাপন করব যেটা মানুষ আমাকে পছন্দ করবে, আমাকে নিয়ে ভালো কথা বলবে। একটা নিন্দনীয় কাজ আমি কেন করব? সো আমি এই জন্য নেগেটিভটাকে আসলে একদম এড়িয়ে যেতে চাই। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস এর রয়্যাল বিনোদন সারাদিনের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী। শুরু হয়ে গেল স্বাধীনতার মাস। স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত হোক প্রতিটি বাঙালির হৃদয়, এই প্রত্যয় জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণকে, যার একটিমাত্র গান ঈশ্বর রাতারাতি জনপ্রিয় করেছিল 2023 সালে। পরবর্তীতে তার কাছ থেকে আরও কিছু প্রিয় গান পেয়েছি আমরা। সম্প্রতি নতুন গানও প্রকাশ করেছেন তিনি। আর সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো তার সাথে। চলুন দর্শক, গল্প আড্ডায় ডুব দেওয়া যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। অনেক অনেক দিন পরে আপনাকে পেলাম আমাদের এই স্টুডিওতে। নিজেকে এইভাবে আড়ালে আবডালে কেন রাখেন? আসলে আড়ালে আবদারে না, দীর্ঘদিন যাবত আসলে আমি ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করি, নিজের কাজ করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু গানের মধ্যে থাকি, তো দেখা যাচ্ছে মানুষের সামনে হয়তো একটু আশা কম হয় আর কি। বা এই জন্য স্টুডিওতে আসছি অনেকদিন পরে আপনাদের সাথে দেখা করব। ভালো পুরো দোস্তর ফ্যামিলি ম্যান আমরা। তবে আপনার কাছ থেকে যে কাজগুলোই পাই না, প্রত্যেকটাই খুবই দারুণ, খুবই পপুলার হয়ে যায়। বাই দ্য ওয়ে, কাজ নিয়ে কথা বলবো, কিন্তু গানের মানুষের কাছ থেকে শুরুটাই করতে চাই আজকের অনুষ্ঠান গান দিয়ে। একটা রিকোয়েস্ট আছে, রাজকুমার সিনেমার মায়ের গান, সেখান থেকে যদি অল্প একটু করে শোনান প্লিজ। হ্যাঁ, ডেফিনেটলি। মা গানটা আসলে আমি এই গানটার সম্পর্কে একটু বলি। এই গানটা গাইতে গেলে আমার আসলে সবসময় খুব একটা অন্যরকম আবেগ সৃষ্টি হয়। প্রিন্স ভাইয়ের অত্যন্ত চমৎকার লেখা, মানে অসাধারণ লেখাটা তো বলার ভালো রাখি না, এবং তার সুর। তো এই গানটা আসলে উনি যখন আমাকে শুনিয়েছিলেন, সে সময় শোনার পর থেকে আসলে আমার ভিতরে খুব অন্যরকম একটা আবেগ কাজ করে। আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তো অনেকদিন পরে আর কি গানটা গাচ্ছি আবার। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজনায়, ত্রিভুবনে জনমের শোধ মায় আমার একটাই, ত্রিভুবনে জনমের শোধ মায় আমার একটাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবারে অন্যান্য কাজের প্রসঙ্গেই আসতে চাই। আসলে আপনার গাওয়া প্রত্যেকটা গান, যেমনটা বলছিলাম, রীতিমতন মন ছুঁয়ে যায়। আর আপনি সাম্প্রতিক সময়ে নাটকের জন্য গান করেছেন, যে কথা হয়নি বলা। আর ভিউয়ের প্রসঙ্গে যদি আসি, অনেক 7 দিনে প্রায় 4,80,000 মতন ভিউ। দর্শকের প্রতিক্রিয়া নিশ্চয়ই খুবই ভালো পাচ্ছেন। একটু জানতে চাই, ফার্স্ট টাইম নাটকের গানে কাজ করার কি এক্সপিরিয়েন্স? আসলে সিনেমা থেকে নাটকে আসার একটা ইচ্ছা আমার ছিল পরবর্তীতে, কারণ মানুষজন যখন আমার গান চাচ্ছিল, সকলেই আমার ফ্যান্সরা সবাই চাচ্ছিল যে আমার কেন গান আসছে না, দীর্ঘদিন যাবত আমার কোনো গান নাই সিনেমা থেকে। তো নাটকের জন্য তখন চিন্তা করলাম সব প্ল্যাটফর্মের জন্য গান করি, তো এটা করলে মনে হয় বেশ, সবাই যত গান চায় তো আমি গান উপহার দিই। তো আমার একটা গান পছন্দ হলো, তো আমি সেই সুবাদে গানটা গাইলাম, এবং এটার রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি আসলে এটা আশা করি নাই যে এতটা ভালো রেসপন্স পাবো। এবং কতটা ভালো রেসপন্স, আমিও একটু কিছু কমেন্ট আপনাকে জাস্ট বলতে চাই। কেউ লিখেছেন যে এই গান মানে কলিজায় মানে দাগ রেখে গেছে। কেউ বলছেন গানের প্রতি আসক্ত হয়ে গেছি, দিনে অন্তত একটা বার হলেও এই গানটা শুনি। এই যে দারুণ মন্তব্যগুলো যখন আসে, আলোচনা সমালোচনা হয়, প্রত্যাশার পারত্ব কিন্তু অনেক বেড়ে যায়। চাপ সৃষ্টি করে কি একজন শিল্পী হিসেবে আপনার উপর? অবশ্যই, ডেফিনেটলি। তখন মনে হয় আসলে যে তারা এতটাই বেশি আমার গানকে ভালোবেসেছেন, এতটাই বেশি সুন্দর সুন্দর মন্তব্য প্রকাশ করছেন, তো পরবর্তীতে আবার আমি নতুন কোনো গান দিলে তাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবো কিনা, এমন একটা চাপ মধ্যে আসে আর কি মনের মাঝে, যেমনটা আসছে ঈশ্বর এবং মা গানের পর থেকে। তো এরপরে আমার প্রথম রিলিজ এটাই আর কি, প্রথম গান। তাহলে যে গান নিয়ে এত কথা শুনছি, মানুষের কলিজায় লেগে গেছে, তাহলে সেই গানের একটু অংশ তো শুনতেই হয়, যে কথা হয়নি বলা। অবশ্যই। যে কথা হয়নি বলা গানটা লিখেছেন আহমেদ রিজভী ভাই, এবং সুর করেছেন নাজির মাহমুদ। তো চমৎকার একটি গান। হ্যাঁ, তো শুনে ফেলি। যে কথা হয়নি বলা, সে কথা জমে থাকে বুকের খামে, যে কথা হয়নি বলা,
সে কথা লিখে রাখি তোমার নামে। ও আটকে থাকে বুকের ভেতর শব্দগুলো, তোমার আমার সাদা কালো গল্পগুলো। ও হয় না প্রকাশ, শুধু উড়ে স্মৃতির ধুলো। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি সকল অনুভূতি। তোমায় নিয়ে গল্প বুনে পাই না বলার অনুমতি। যে কথা হয়নি বলা, সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা, সে কথা লিখে রাখি তোমার নামে। Wow, দারুণ, Thank you, খুবই thank খুবই you. খুবই দারুণ গাইলেন। আপনার গান যদি আমরা মানে টোটাল মিউজিক অ্যারেঞ্জমেন্ট সহ শুনি তখনও যেমন ভালো লাগে, খালি গলায় শুনতে বোধহয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। Thank you so এই much. যে নাটকের গান দিয়ে আপনি শুরুটা করলেন, সরি, এই যে আপনি নাটকের গান করলেন, এখন কি মোটামুটি নিয়মিত আপনাকে নাটকের গানে পাবো? ইনশাল্লাহ আশা করছি, এবং বেশ কিছু কাজের অফার আসছে অনেক, হ্যাঁ। তো দেখা যাক আর ইনশাল্লাহ। সিনেমার গানেও কিন্তু অনেক দিন ধরে পাচ্ছি না, এবার কি আসলে- পাবো নিয়মিত? সিনেমার গানেও দুটো প্ল্যাটফর্মেই করছি ইনশাল্লাহ, দুটো প্ল্যাটফর্মে কাজ করব এবং অডিওতেও কাজ করব। আমি যেহেতু গান করি, গানের হ্যাঁ, মানুষ, এবং সবাই আমার গানকে পছন্দ করেছে, তো আমি সবাইকে গান দিব। অনেকদিন যাবত যেহেতু গ্যাপ, তো সিনেমার গানটাকেও আসলে এইভাবে কি বলবো যে সিনেমার গান খুব ভালো ভালো অফার আসলে হ্যাঁ, হ্যাঁ, যদি মনে হয় যে এই গানটা আসলে হবে আমার দ্বারা, তো আমি করবো ইনশাল্লাহ। এবার আরো একটা গান নিয়ে আসতে চাই, ইউ টাইম। এই নাটকে আতিয়া আনিসার সাথে প্রথমবার ডুয়েট করেছেন, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এক্স্যাক্টলি। হ্যাঁ, উই টাইমের এক্সপিরিয়েন্সটা খুব দারুণ ছিল, এবং আমার জীবনের প্রথম ডুয়েট গান। আমার আসলে কোনো দ্বৈত গান নাই, তো আনিসের সাথে আসলে কাজ করে অত্যন্ত ভালো লেগেছে, এবং অনেক মিষ্টি গান গায়, অনেক অনেক হ্যাঁ। সুন্দর গান গায়, সো এক্সপিরিয়েন্সটা অনেক দারুণ ছিল। মিষ্টি গলা আর আরেকজনের দরাজ গলা, দারুণ কম্বিনেশন। থ্যাংক ইউ। অবশ্যই। এবার একটু পুরস্কার প্রসঙ্গে আসতে চাই। দেখুন, এটা আমি জানি কোনো শিল্পী যখন কোনো সৃষ্টি নিয়ে সামনে আসেন, পুরস্কার বা প্রাপ্তির আশা খুব একটা থাকে না, কিন্তু হয় না যে মানে এটা যেমন মোটিভেট করে এবং খুব ভালো লাগাও কাজ করে। ঈশ্বর গানের এতটাই জনপ্রিয়তা ছিল, এবং এরপরে সত্যিকার অর্থে মানে আপনি এবং ঈশ্বর গান যেন একে অপরের একটা সমার্থক শব্দের মতন, কিন্তু এই গানের পরে সেরকম ভাবে আপনি কোনো পুরস্কার পাননি, এটা কি একটু হতাশ করে? আসলে মন যেহেতু আসে, একটু খারাপ লাগা থাকবে। আমি তো মানুষ, তো আমার একটু মন আছে, কিন্তু হতাশাটা আসলে কাজ করে না বলতে গেলে, কেননা হতাশ হলে তো আর আমি গান করতে পারবো না, এটাই সত্য। তো আমি পুরস্কার একটা মানুষকে অবশ্যই, আপনি যেটা বললেন, পুরস্কার একটা মানুষকে অবশ্যই ভালো কাজের অনুপ্রেরণা দেয়। তো হয়তোবা বেশি পেলে আমি ভালো কাজের অনুপ্রেরণা পেতাম, দুই একটা পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু পুরস্কারের থেকে আমি কাজকে বেশি প্রাধান্য দেব অবশ্যই। এবং আমার সব থেকে বড় পুরস্কার বলতে গেলে আমার ভালোবাসার মানুষ, আমার দর্শক প্রিয় শ্রোতারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথায় যদি আসি, আমরা তো সবাই অ্যানাউন্সমেন্টটা দেখেছি, প্রিন্স মাহমুদ এবং কিংবা সোমেশ্বর অলি গীতিকার সুরকার হিসেবে পুরস্কার পেতে চলেছেন। আপনার নামটাও আমরা শুনছিলাম আকাশে বাতাসে, তালিকায় রয়েছে, আমরা এমনটাও জেনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বালাম পাচ্ছেন প্রিয়তমা গানের জন্য। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি খুব স্বাভাবিকভাবে দেখছি, কারণ জুরি বোর্ড, বিজ্ঞ জুরি বোর্ড, তাদের মতামত যেরকমটা ছিল, তারা যেমনটা চিন্তা করেছেন, যেটা ভালো হয় সেটাই করেছেন। এবং আমি বলবো আসলে আমি খুব খুশি, আমার প্রিয়তমা টিম, বিশেষ করে আমার প্রিয়তমা টিম পুরস্কার গ্রহণ করেছে, এবং সবাই পুরস্কার পেয়েছে। বালাম ভাই পেয়েছেন, প্রিন্স ভাইয়া পেয়েছেন আলহামদুলিল্লাহ, এবং সোমেশ্বর অলি ভাই পেয়েছেন ঈশ্বর গানের জন্য। এটা আমার জন্য অনেক বড় ভালো লাগা। আর বিশেষ করে আসলে পুরস্কারের থেকে সব থেকে বড় অর্জন যেটা আমি পেয়েছি, আমি মনে করি আমার পুরস্কার না পাওয়াতে আমি যে কোটি কোটি মানুষের যে পরিমাণ তাদের দুঃখ প্রকাশ, এবং আসলে এটা আমাকে অনেক 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 বেশি ভালো লাগা সৃষ্টি করেছে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, এটাই আমার সব থেকে বড় পুরস্কার আমি মনে করি। আচ্ছা, যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে পুরস্কার এবং অন্যান্য কিছু, একটু জানতে চাই ঈশ্বর গান নিয়ে আমরা যেটা শুনেছিলাম, আপনি এটা তো দুটো ভার্সন আছে, এর মধ্যে দুটোই আপনি সঙ্গীতায়োজন করেছিলেন, এটার গল্পটা শুনবো। কোথা থেকে শুনেছেন জানি না, তবে এটা বলতে গেলে হ্যাঁ, এটা অ্যারেঞ্জমেন্ট আমার করা ছিল, ঈশ্বরের অ্যারেঞ্জমেন্টটা আমার করা, এবং মায়েরও
অনেকটা অ্যারেঞ্জমেন্ট আমারই করা আপনার ছিল করা কিছু। ছিল। তো আসলে গানটার অ্যারেঞ্জমেন্ট বলতে গেলে প্রিন্স ভাই আমাকে যেভাবে সুর এবং সুন্দর করে বুঝিয়েছেন গানটা কিভাবে করতে হবে এবং একটা রেফারেন্স থাকে সবসময়, সো এই রেফারেন্স অনুযায়ী আর কি গানের কাজটা শুরু করা। তো ধীরে ধীরে আর কি আস্তে আস্তে বিল্ড আপ করা, গানকে আমরা যেভাবে বিল্ড আপ করি একটার পর একটা লেয়ার ক্রিয়েট করা এবং সকল কম্পোজিশন ধীরে ধীরে ক্রিয়েট করা। তো এই তো এইভাবে আস্তে আস্তে হয়ে গেল। এবার নতুন কাজ নিয়ে একটু জানতে চাই। আমরা শুনছি যে পবিত্র ঈদ উল ফিতরে যে সিনেমাটা আসতে চলেছে প্রিন্স, মানে অনেকগুলো সিনেমার সাথে, তো প্রিন্সের জন্য নাকি আপনি গান করেছেন? এটা এটা বলবো গুঞ্জন, আগে থেকে বলে একটা গুঞ্জন। কেননা আসলে সিনেমার গানটাকে আমি কেন আগে থেকে আসলে এই ব্যাপারে কথা বলা ঠিকও না, কেননা এই ব্যাপারটা অনেক বড় প্রজেক্ট, সিনেমা একটা অনেক বড় ব্যাপার। এখানে অনেক সময় গ্রিন সিগন্যালের ব্যাপার থাকে, এখানে একটা ব্যাপার থাকে যে অনেক সময় আর্টিস্ট চুজ নাও হতে পারে, এবং আমরা দেখেছি অনেক সময় একের আর্টিস্টের জায়গায় অন্য আর্টিস্টও গান গেয়ে ফেলে। সো এটা আসলে এখন বলা বাহুল্য না। আচ্ছা, ঠিক আছে। এছাড়া অন্য কোনো চলচ্চিত্রের জন্য কি গান করা হয়েছে? কিছু গানের জন্য তো অফার আছেই ডেফিনেটলি, যেহেতু চলচ্চিত্র গান করেছি তো সেহেতু তো থাকবেই। তো আমি আসলে এখন এই বিষয়ে কোনো ডিসক্লোজ করতে পারছি না, ওকে, ঠিক আছে। আনফরচুনেটলি। আমরা অপেক্ষায় থাকলাম এবং আপনার ভক্ত দর্শক সবাই অপেক্ষায় থাকলো। তবে এবার একজন সঙ্গীত শিল্পীর জীবনটা কেমন হয় এটা একটু জানতে চাই। নিয়ম করে তো রেয়াজ করতে হয় অবশ্যই। দিনের কোন সময়টায় কতক্ষণ নিজের গলা সাধার পেছনে সময় দেন? আসলে সত্যি কথা বলে যদি বলি, আমি রেওয়াজ করিই না, রেওয়াজ God! একদমই করি না, এবং এটা একদম ট্রুথ। আমি আসলে গানও যখন গাই, কোনো রেকর্ডিংও যখন করি, ঠিক 2 দিন আগে হয়তো গানটা গুনগুন করি, 3 দিন আগে গেয়ে ফেলি, এবং আনফরচুনেটলি ভালো হয়ে যায়। গলার যত্ন কি কিছু করতে হয় না আলাদা নাথিং, করে? আমি সেটাও কিছুই না। করি না। Oh আমি my খুব God! চা খেতে খুব পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। আমি দিনে 2 বেলা আমার চা লাগবেই, এটা আমার কনফার্ম। তো জাস্ট এটাই। আদার্স মানে অনেকেই যেমন করে, আমি আসলে তেমন কোনো কিছুই করি না আসলে গলার জন্য। এটা আল্লাহর একটা অশেষ রহমত বলতে পারি। অবশ্যই, সেটা তো বটেই। এবার প্লেব্যাক নিয়ে রিসেন্টলি আমাদের দেশে খুবই গুণী একজন গানের মানুষ একটা কথা বলেছিলেন। প্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদ দানবী বলেছিলেন যে বাংলাদেশের সিনেমাগুলোতে মানে প্লেব্যাক সিঙ্গিং স্পেশালি একটা সিন্ডিকেট চলে, ইনভিজিবল একটা সিন্ডিকেট, ঘুরে ফিরে মানে এক বা একাধিক শিল্পীরাই বারবার প্লেব্যাক সিঙ্গিং এ যাচ্ছেন, তাদের গানই শুনছি, পপুলার হচ্ছে সেগুলো। আপনারও কি তেমনটা মনে হয়? এমনটা আমিও শুনেছি অনেক, কিন্তু আমার আসলে মত কি বলবো, যে আমি মনে করি যে একজন ডিরেক্টর বা একজন প্রোডিউসার যাকে নির্বাচন করবেন, নায়ক যাকে নির্বাচন করবে, আলটিমেটলি সেটাই হবে। তো এখানে আসলে সিন্ডিকেট আছে কি নাই এর গভীরে তো আসলে আমি যেতে পারি না, আমি বলতে পারবো না। সো আই ডোন্ট হ্যাভ এনি কমেন্ট। আপনার গানের ধরনের প্রসঙ্গে যদি আসে, আমরা একটু দেখেছি সফট রোমান্টিক মেলোডিয়াস গানগুলো আপনি গান, একটু বেদনা বিধুর ব্যাপারটাও একটু থাকে, একটু ঠান্ডা মেজাজের গান আর কি। ওই জায়গাটা ভেঙে আপনাকে কখন একটু হাই পিচের কিংবা রক পপ গান গাওয়ার ইচ্ছা আছে, মানে একটু এক্সপ্লোর করতে চান ওই জনরাটা? ওই জনরাতে এক্সপ্লোর অবশ্যই করার ইচ্ছা তো সকল শিল্পীরই থাকে। আমি ভ্যারিয়াস কাজ করার, ভ্যারিয়েশন নিয়ে কাজ করার খুব আমার একটা ভেতরে ইচ্ছা আছে। তো যেহেতু আমার দর্শক শ্রোতারা আমাকে আসলে এই গানটাতেই বেশি পছন্দ করে, বেসিক্যালি তারা আমার মেলোডিয়াস সংকে বেশি পছন্দ করে, এবং আমার বেসিক্যালি আমার যারা যে গানগুলো একটু স্যাড, যেটা মানুষের কাছে ভালো লাগার, হৃদয়, আপনি যেটা বললেন হৃদয়ে আঘাত লাগে, তেমন গান পছন্দ করে। তো মেবি এটাকে আমি সবসময় টপ ইয়েতে রাখবো, আমার প্রেফার্ড। তবে আমি ভ্যারিয়াস কিছু কাজ করার অবশ্যই ইচ্ছা আছে, কেন থাকবে না। অবশ্যই। আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে নানান বিতর্ক তৈরি করে অনেক মানুষ আলোচনায় থাকে, সমালোচনাটাকেও অনেকে খুব পজিটিভলি নেয় যে ওকে ফাইন, আমার খুব ভিউ হচ্ছে, হ্যাঁ একটু রিলেভেন্ট থাকার চেষ্টা করে। আপনি সেই পথে হাঁটতে চান না? আলোচনায় থাকার জন্য কি বিতর্ক থাকতেই হয়? আসলে দেখেন, এখন যেটা আসলে আমি দেখছি যে আমার এই ছোট্ট ক্যারিয়ার জগতে, এবং আগে থেকেই মোটামুটি যখন আমি এই ক্যারিয়ারে না আসার আগেই, পরিচিতির আগেই, তো দেখতাম যে আসলে এখন যেটা হয়েছে, আসলে ইন্টারনেটের যুগ, মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে নেগেটিভ ফিডব্যাককে মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে, এবং এটার মাধ্যমে আমি দেখছি যে যত সমালোচনা, যত মানুষ কমেন্টে তাকে নিয়ে সমালোচনা করছে, তার পপুলারিটি, সে নিজে মনে করছে যে আসলে এটা তার পপুলারিটি, এবং তাকে মানুষ
অনেক বেশি চিনছে। আমার কাছে এই জিনিসটা খুবই খুবই অড লাগে যে ওয়াই, আমার নিজের একটা ব্যক্তিত্ব আছে, আমার নিজের একটা সেলফ রেসপেক্ট আছে, সো আমি এটা কেন ডিস্ট্রয় করব? আমি মানুষের কাছে নিজেকে সেভাবে উপস্থাপন করব যেটা মানুষ আমাকে পছন্দ করবে, আমাকে নিয়ে ভালো কথা বলবে। একটা নিন্দনীয় কাজ আমি কেন করব? সো আমি এই জন্য নেগেটিভটাকে আসলে একদম এড়িয়ে যেতে চাই, আমি কখনোই আচ্ছা, চাই না। ভালো কথা, আপনাকে স্টেজ শোতে আমরা পাই না কেন? কি কারণ? এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। স্টেজ শোর জন্য আসলে যখন ঈশ্বর এবং এই গানের পরে, মা গানটার পরে স্টেজ শোর জন্য অনেক অফার আসছে, কিন্তু আনফর্চুনেটলি সে সময় আসলে আমি প্রিপেয়ার্ড ছিলাম না, আমি সবকিছু আচ্ছা। গুছিয়ে উঠতে পারিনি। ধীরে ধীরে আমার একটা, আমরা যেটাকে বলি আমাদের লাইন আপ, সেট আপ মেম্বার যারা যারা থাকেন একটা ব্যান্ডের, তো আমি ব্যান্ড ক্রিয়েট করেছি রিসেন্টলি এবং সেটাতে কাজ করছে এবং আমরা বেশ কিছু গান রেডি তার করে মানে তো ফেলেছি। মানে নতুন করে একটা ব্যান্ড আমরা পেতে যাচ্ছি। ডেফিনেটলি আমি খুব কিছু দুর্দান্ত আশা করছি যে মানুষ খুব পছন্দ করবে। একটা অন্য প্রসঙ্গে আসতে চাই এবার, মানে একজন সঙ্গীত শিল্পী হিসেবে অরিজিৎ সিং এর গান তো নিশ্চয়ই প্রচুর শোনা হয়, তবে রিসেন্টলি উনি একটা ডিসিশন নিয়েছেন, আমরা সবাই জানি, অনেকে এটা নিয়ে আমরা অনেক স্যাড যে উনি সিনেমার গান থেকে সাময়িক বিরতি নিয়েছেন। একদম মানে ক্যারিয়ারে খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় একটা মানুষের এই যে ব্রেক নেওয়া, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? অরিজিৎ সিং, উনি আসলে কি বলবো, ওনাকে আমারও অত্যন্ত পছন্দ, ওনার ভয়েসকে আমি এত বেশি পছন্দ করি। তো ডেফিনেটলি একটা তো খারাপ লাগা ছিলই যে থাকেই। এত সুন্দর একটা গলা আমরা আবার সিনেমাতে শুনতে পাবো না, ভয়েসটা। এখন উনি যেটা ডিসিশন নিয়েছেন, আই থিংক উনি ওনার প্রেক্ষাপট থেকে নিয়েছেন যে ওনার কাছে মনে হয়েছে যে আই থিংক আমার দর্শকদের কাছ থেকে এখন বিদায় break নেওয়ার নেওয়া। সময় হয়েছে, একটা ব্রেক দরকার। তবে আমরা তাকে অনেক বেশি মিস করব। তো আমি আসলে আমি ব্যক্তিগতভাবে কখনোই চাইনি যে উনি আসলে এভাবে বিরতিটা খুবই যাক। খুবই স্বাভাবিক। এবার আপনাকে বেশ কিছু মজার প্রশ্ন করতে চাই। প্রথমেই জানতে চাই যে ধরুন আপনি একটা মিউজিক ভিডিও বানাবেন, আপনার ড্রিম প্রজেক্ট, সেখানে আপনার একজন অভিনেত্রীকে চুজ করতে হবে যার সাথে আপনি পারফর্ম করতে চান, কে হবেন তিনি? সেটা আসলে অনেকেই আছেন, তো দর্শকরা আমার পছন্দ যদি হয়ে থাকে, এটা ডিরেক্টরের উপরে ছেড়ে দিতে চাই আমি কাকে পছন্দ করেন। তো আমার যদি পছন্দ হয় তাহলে হয়তো হতে পারে সেটা বুবলি আপু হতে পারে। ওকে। আর ধরুন কখনো আপনি অস্কার জয়ী সঙ্গীত পরিচালক আর রহমানের কাছ থেকে গান করার প্রস্তাব পেলেন, কি বলবেন তাকে? এটা হলে তো আসলে এটা এটা আমি কি বলবো, আমি শুরুতেই আগে অত্যন্ত আনন্দিত হব, যেটা আমি প্রকাশ করতে পারবো না, হয়তো ওনাকে কিছু বলতে পারবো না। আমি বলবো যে স্যার, আমি আপনার সাথে কাজ করার জন্য আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আমার পূরণ হয়েছে। মানে আমি কি বলবো, আমার আর কিছু বলার নেই। মানে আপনার যে এক্সপ্রেশন পেলাম, আমার মনে হচ্ছে শোনার সাথে সাথে আপনি ফেইন্ট হয়ে যাবেন। ডেফিনেটলি। আচ্ছা, আর ধরুন আমাদের হি ইজ মাই মিউজিক আইডল, ডেফিনেটলি আমার মিউজিক আইডল যদি থাকে সে হচ্ছেন একমাত্র এ আর রহমান। কখনো যদি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী বালামের সাথে কোনো ডুয়েট গান করার সুযোগ পান, কোন গানটি গাইতে চান? ডুয়েট গান যদি করতে চাই, এটা আপকামিং যদি কোনো গান থাকে বালাম ভাইয়ের সাথে, ডেফিনেটলি বালাম ভাই আমার খুব পছন্দের একজন আর শিল্পী। যদি ওনার কোনো গান যেটা থাকে যে দুজন একসাথে গাইতে পারবেন, কোন গানটা গাইতে চান? আমি ওনার ওনার তো আমার অনেক পছন্দের গান আছে, তার ভিতরে বলবো যে বালাম নামে অ্যালবাম আছে যা, হ্যাঁ, বালাম ভাইয়ের একটা বালাম নামে শুরুতে একটা অ্যালবাম ছিল, সেই গানটা আমার খুব পছন্দ। রাতেরই আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা। আমি অবশ্যই মনে করলাম এই গানটা গাবো আপনার সাথে। জোস, এই গানটা আমারও ভীষণ হ্যাঁ, প্রিয়। আমার অনেক পছন্দ। ধরুন প্রিন্স মাহমুদের জনপ্রিয় কোনো গান আপনাকে আবার রিক্রিয়েট করতে বলা হয়, কোন গানটা রিক্রিয়েট করতে চাইবেন? প্রিন্স ভাইয়ের জনপ্রিয় গান যদি রিক্রিয়েট করতে বলে আমাকে, প্রিন্স ভাইয়ের আসলে গান রিক্রিয়েট করাটা এত ইজিলি ব্যাপার না, আমি মনে করি। ওনার যে কম্পোজিশন যেরকম থাকে, আসলে এটাকে রিক্রিয়েট করা আসলে খুব কঠিন বলতে গেলে। তবু যদি এরকম সুযোগ কখনো হয় বা এরকম করতে বলা হয়, তাহলে হয়তো আমি প্রিন্স ভাইয়ের আমার খুব ওই যে মনুরে মনুরে তুই বড় বোকা নামে একটা গান আছে, এই গানটা আমার খুব পছন্দ। আমি এই গানটা প্রায় সময় অনেক শুনতাম, আগে অনেক শুনতাম। অথবা হতে পারে সরলতার প্রতিমা। তো এই গানগুলো আর কি, অনেক গান আছে আসলে। বুঝতে পেরেছি। আপনার প্রিয়তমা, আপনার জীবন সঙ্গী আপনাকে কোন মিষ্টি নামে ডাকে? এই যে এই শোনো,
আচ্ছা, খুবই দারুণ আড্ডা দিচ্ছিলাম, মানে খুবই প্রাণবন্ত একটা সময় কাটছিল, কিন্তু ওই যে মানে ঘড়ির কাছে, মানে সময়ের কাছে আমরা সবাই বাধা। তো আয়োজনের চেষ্টা করতে চাই আপনার কোনো প্রিয় গান দিয়ে। আমার প্রিয় গান আসলে আমার প্রিয় একটাই, আমার এখন পর্যন্ত আমার অত্যন্ত প্রিয়, সে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর। ঈশ্বর মানুষকে যেমন ভালোবাসা দিয়েছে, ঈশ্বর এখনো মানুষের অত্যন্ত প্রিয় গান, এখনো শুনছে, এখনো অত্যন্ত প্রশংসা পাচ্ছি, এবং এই গান নিয়েই এত কিছু, এবং এই গানের জন্যই মানুষজনের এত ভালো লাগা এবং তাদের খারাপ লাগাও প্রকাশ করছে। তো এই গানটা শোনাতে চাই। এই গানটা শুনতে চাই, তবে ছোট করে না, একটু বড় করে শুনতে চাই। ঈশ্বর, শমশের আলী ভাইয়ের দুর্দান্ত লেখা এবং প্রিন্স মাহমুদ, লেজেন্ডারি প্রিন্স মাহমুদের সুর। প্রিন্স ভাইয়ের সুরে। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। এই ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমা বিনে, শুনতে কি পাও না আর তো না না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। ইউর ওয়েলকাম, অনেক অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর খুব খুব ভালো থাকবেন, এবং আজকে বিনোদন সারাদিনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিনোদন সারাদিনকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে মাছরাঙা টেলিভিশনকে তো ডেফিনেটলি অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই। আর এবার তো আমার বিদায় নেবার পালা। প্রিয় দর্শক, আজকের মতন তো আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে, তবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6:35 আবারও দেখা হচ্ছে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি ইন্দ্রাণী নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।